অবস্থান নির্ণয় করা হয় যে ভেক্টরের মাধ্যমে, সেটাই হলো অবস্থান ভেক্টর। তাহলে এইটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো তো বুঝোই, এক্স ওয়াই জেড। এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। আর এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার অবস্থান আমি নির্ণয় করতে চাই একটা রেখার মাধ্যমে, যেই রেখাটা ওই বিন্দুকে নির্দেশ করবে, যে রেখার মাধ্যমে ওই বিন্দুটা আমরা চিহ্নিত করতে পারবো, এই রেখাটাই হলো অবস্থান ভেক্টর। এই রেখাটাকেই বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এটা হলো মূল বিন্দু। আর এইখানে ধরো একটা বিন্দু আমি নিলাম, যেই বিন্দুটা এরকম। কোন বিন্দু? যেমন ধরো আমি এখানে দাঁড়ায় আছি, তাহলে আমি যদি এখানে দাঁড়ায় থাকি, আমি কি ত্রিমাত্রিক ব্যবস্থায় দাঁড়ায় আছি, এক্স ওয়াই জেড অক্ষ। কিরকম? এই দেয়াল থেকে একটা দূরত্ব আছে, ওই দেয়াল থেকে একটা দূরত্ব আছে, দুইটা গেল, আরেকটা উপর থেকে, এই হলো তিনটা। ওই তিনটাই হলো এটা, ওই তিনটা। তাহলে এই বিন্দুকে যদি আমি নির্ণয় করতে চাই, যে কোনো একটা বিন্দুকে ধরতে হবে মূল বিন্দু। কোনটা? ধরো এই যে কর্নার, ওই কর্নারটাকে আমি ধরলাম। তাহলে ওই কর্নার থেকে এই বরাবর, আমার বরাবর যদি আমি একটা ভেক্টর বা রেখা কল্পনা করতাম, সেই রেখাটাই হলো এটা। এটাই হলো সেই রেখা, যেই রেখাটা আমার অবস্থানকে বুঝাবে, আমার অবস্থানের দিক বুঝাবে। এবং এইটা হলো মান। এই যে মান কোনটা? এই যে এটা, মানে আমি কতটুকু দূরে আছি, কতটুকু দূরে আছি সেটা হলো মান। এবং দিক মানে হলো আমি কোন দিকে আছি। তাহলে এই পজিশনে যেহেতু আমি দাঁড়ায় আছি, এখানে কিন্তু আমার একটা দিকে দিক না, দিক আছে কি তিনটা দিকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা দিক বরাবরই দূরত্ব আছে আমার। ওই তিনটা দিক বরাবর দূরত্বকে আলাদা করে হিসাব করলে সেটা হয় এই বিন্দু। আর যদি আমি একবারে শুধু দূরত্ব বের করতে চাই, তাহলে এই রেখাটাই হবে সেই দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে যদি আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই, ভেক্টর, তাহলে এইটা দিলাম ও, এটা দিলাম পি বিন্দু। তাহলে এখানে আমি যদি ওপি ভেক্টর বানাতে চাই, তাহলে ওপি ভেক্টর কি? পি বিন্দুর অবস্থানকে আমি নির্দেশ করতেছি কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। যার সাপেক্ষে হিসাব করব সে হবে বিয়োগ, যার সাপেক্ষে হিসাবটা হবে সে সব সময় হবে বিয়োগ। তাহলে 2 - 0 i ক্যাপ প্লাস 1 - 0 j ক্যাপ। কারণ কি? আই যেগুলো দিক নির্দেশ করে, এইটাই হলো আমাদের অবস্থান ভেক্টর ওপি। ঠিক আছে? এটা হলো ওপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা হলো আমার অবস্থান নির্দেশ করছে। তাহলে যদি আমি আমার দূরত্ব বের করতে চাই, তাহলে এই ভেক্টরের মান বের করব। মানে আমি চাচ্ছি যে আমি কতটুকু দূরে আছি, কোন অক্ষে কতটুকু দূরে আছি সেটা না, মোট দূরত্ব কত, আমার মোট দূরত্ব কত। তাহলে মোট দূরত্ব কেমনে বের করব? এই যেটার মান, এই আয়ের সহগের উপরে স্কোয়ার, জের সহগের উপরে স্কোয়ার, কে এর সহগের উপরে স্কোয়ার। এটা তো আমরা করে আসছি অলরেডি আগে অনেকবার। তাহলে এইটা কোন দূরত্ব? দূরত্ব হলো, ধরো এগুলো তো এইটা হিসাব করে একটা বিন্দুর জন্য। তাহলে বিন্দু মানে কি? ধরো আমি মাথার উপরে আমি একটা বিন্দু কল্পনা করলাম, তাহলে আমি মাথার উপরে একটা ফিতা ধরলাম, ধরে অর্ণবেগ লাগাই দিলাম যে ওই কর্নারে একটা ফিতা ধরতে। তাহলে এই যে দূরত্বটা পাওয়া যাবে, সেটা যতটুকুই হোক, 10, 15, 20, 25 ইঞ্চি, এইটাই হলো সেই দূরত্ব, যেখানে কোনো দিক নাই। কোন দিক গেছে দূরত্ব সেটা আমার দেখার দরকার নাই, মান কত, আমি কতটুকু দূরে আছি, আমার মাথা কতটুকু দূরে আছে ওই মূল বিন্দু থেকে, সেটা বুঝলেই হলো। যেমন এই যে এই বিন্দুটাই আমার মাথার বিন্দু হলো এটা, আর এটা হলো মূল বিন্দু। মূল বিন্দু মানে ওই যে কর্নারের বিন্দু যেটা, সেটা। তাহলে এই দূরত্বটা। আর যদি আমরা বলি যে দিক কোন দিকে কতটুকু দূরে আছে, যদি তুমি জিজ্ঞাসা করো কোন দিকে কতটুকু দূরে আছে, তাহলে আমার মাথাটা এই দেয়াল থেকে একটা দূরত্ব আছে, ওই দেয়াল থেকে একটা, যেহেতু মূল বিন্দু এটা ধরছি, তাহলে এই দেয়াল থেকে একটা, আর উপর থেকে বা নিচ থেকে একটা। বুঝছো? তাহলে এই তিনটা দূরত্ব হলো তিনটা দিক বরাবর, তিনটা দূরত্ব হলো তিনটা দিক বরাবর। এই জন্য আমরা এখানে আইজেকে দিয়ে প্রকাশ করছি। এটা হলো অবস্থান ভেক্টর। তো এখানে যদি আরেকটা বিন্দু আমি নেই, ধরো এখানে আরেকটা বিন্দু নিলাম, 1, 2, 3, তাহলে এই বিন্দুটাকে বললাম কিউ বিন্দু। তাহলে এই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর কি হবে? কি হবে বলো? বিন্দুর সাথে আই থেকে লাগাই দিলেই তো হয়ে গেল। তাহলে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এই এটাই অবস্থান ভেক্টর হয়ে গেল। এবার যদি তোমাকে বলে যে পি কিউ ভেক্টর নির্ণয় করো, তখন কি করবা? পি কিউ ভেক্টর, তাহলে কিউ মাইনাস পি, এই ডিরেকশনে খেয়াল করো, যে পেছনে থাকবে সে বিয়োগ হবে, যে পেছনে থাকবে সে বাদ যাবে, শেষে থাকলেই বাদ, পেছনে থাকলেই বাদ। এখন দেখো এটা কিভাবে আসলো, এইটা আসছে ত্রিভুজ সূত্র থেকে। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র কি ছিল দেখো, আমরা যেই বিন্দু থেকে যাত্রা শুরু করি, শুরু করে আমাদের যাত্রা শেষ হয়েছে কোথায়? এই পর্যন্ত।
যদি আমরা ও পি কিউ এটাকে একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করি, তাহলে বলো ভেক্টর হিসাবে এখানে অতিভুজ কোনটা? ও পি কিউ ত্রিভুজে ভেক্টর হিসেবে চিন্তা করলে এখানে অতিভুজ কোনটা? ও কিউ। ও কিউ বলছেন, ও পি শুনতে পাইছি, ও কিউ। কারণ কি, ত্রিভুজ সূত্রে কি হয়, ত্রিভুজ সূত্রে আমরা যেই বিন্দু থেকে যাত্রা শুরু করি আর যেখানে আমরা যাত্রা শেষ করি এইটা হলো অতিভুজ। তাহলে যাত্রা শুরু করছি থেকে? ও থেকে। যাত্রা কিউতে শেষ করছি কেমনে দেখো, এই যে ও থেকে কিউতে যাচ্ছি এই দিক দিয়ে, আবার পি দিয়ে ঘুরে আসলেও আসতেছি কোন বিন্দু, তো এই বিন্দু, মানে আলটিমেটলি আমার ডেস্টিনেশন কোথায়? এই বিন্দু। তো এই জন্য যাত্রা বিন্দু এবং যাত্রার শেষ বিন্দু এই মাঝখানে যে দূরত্বটা সেটাকে আমরা অতিভুজ ধরি, ওই ভেক্টরটাকেই। তাহলে এখানে অতিভুজ ভেক্টর হলো ও কিউ, তাহলে ও পি প্লাস পি কিউ, দুইটা ভেক্টরের যোগফল অতিভুজের সমান। এবার এখান থেকে পি কিউ সমান, তাহলে পি কিউ সমান কি হবে, এই যে দেখো ও কিউ মাইনাস ও পি, এটাকে আমরা একবারে বলি যে কিউ মাইনাস পি। ঠিক আছে, এবার যদি আমি পি কিউ বের করতে না বলে তোমাকে যদি কিউ পি বের করতে বলতাম তাহলে কি হতো বলো? কিউ পি, তাহলে তখন হতো ওপি মাইনাস ও কিউ, ঘুরে যাবে। আচ্ছা, এইটা যদি আমরা ত্রিভুজ দিয়ে চিন্তা করি, তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রে সমীকরণটা কি হবে? এই যে এই সমীকরণটা বলো দেখি, এবার অতিভুজ কোনটা? এবার অতিভুজ হলো ওপি, কারণ আমার যাত্রা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তাহলে যাত্রাটা শেষ হচ্ছে এই যে দিক দিয়ে ঘুরে এই পর্যন্ত। তাহলে এবার ত্রিভুজ সূত্রটাকে আমি লিখবো ও পি ভেক্টর সমান ও কিউ প্লাস কিউ পি। কে কে বুঝতে পারোনি এগুলা? এগুলা কে কে বুঝতে পারোনি বলো? তাহলে ও কিউ বসাই দিলে আই প্লাস 2j প্লাস 3k মাইনাস ওপি, ওপি কোথায়? এই যে, তাহলে মাইনাস আই প্লাস জে মাইনাস কে, এই এটাই হলো পিকিউ ভেক্টর। যখন আমরা কিউপি বের করলাম, কিউপি, আর এই ভেক্টর লেখার সময় কিন্তু খুব সাবধান, পিকিউ ভেক্টর মানে ডিরেকশনটা বুঝাবে পি থেকে কিউ এর দিকে, আর কিউপি মানে বুঝাবে কিউ থেকে পি এর দিকে। তো ইচ্ছা মতো কিন্তু এটা ঘুরানো যাবে না, পিকিউ কে চাইলে কিউপি লেখা যাবে না, একই জিনিস না কিন্তু। তাহলে এখানে কি আছে, এখানে ডিরেকশনটা কোন দিকে দেখো, কিউপি। তাহলে এখানে যদি আমি কিউপি বের করতে চাই, তাহলে যদি এই ত্রিভুজ সূত্র বুঝতে তোমাদের খুবই কষ্ট হয় কারো, এইভাবে মনে রাখতে পারো, পিছনে যে আছে সে বিয়োগ হবে, পিছনে কি আছে কিউ, তাহলে পি থেকে কিউ বিয়োগ, শেষ। ওপি মাইনাস ও কিউ, পিছনে যে আছে সে বিয়োগ হবে, পেছনের জন বিয়োগ, পেছনের জন বাদ, যে পিছনে সে পেছনেই থাকবে, যে সামনে সে সামনেই থাকবে। ঠিক আছে, ওকে। ভেক্টর রাশির গুণ হয় দুই ধরনের, ডট আর হলো ক্রস। ডট মানে স্কেলার গুণ, আর ক্রস মানে হলো ভেক্টর গুণ। কারণ কি, ডট করার পরে শুধু মান পাওয়া যায়, দিক পাওয়া যায় না, ক্রস করলে মানও পাওয়া যায় আবার দিকও পাওয়া যায়। তো আমরা এক এক করে আলোচনা শুরু করব। আপাতত ডট গুণ, আপাতত ডট গুণ দিয়ে শুরু করি। ডট গুণ জিনিসটা কি, যদি দুইটা ভেক্টর রাশি, লেখো ডট গুণের সাথে, ডট গুণ দিয়ে আমি যেটা বলতেছি ওটা লেখাকে ছবি আঁকাও এরকম। যখন আমরা এ ও বি কে ডট করবো, এর নিচে এই লাইনটা লিখবা যে এ ডট বি, ডট কে সবসময় এরকম একটা ফোঁটা দিয়ে প্রকাশ করা হয়, এরকম ডট। এ ডট বি সমান এই ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরের মানকে আমরা কেমনে প্রকাশ করি জানো? এ ভেক্টরের মানকে মডুলাস দিয়ে প্রকাশ করা হয়, অথবা শুধু এ লিখলেও হয়, শুধু এ। তাহলে এ এবং বি এদের গুণফল, এ মানে কি এ ভেক্টরের মান, বি মানে কি বি ভেক্টরের মান, এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন মানে কস থিটা, এই যে মধ্যবর্তী কোণ থিটা, আর কোসাইন মানে কস, এইটাই হলো ডট গুণ। তাহলে দুইটা ভেক্টরকে যখন আমরা ডট গুণ করতে যাব তখন আমাদের কি কি জানতে হবে, এগুলো আমরা কিভাবে বের করবো সেটা শিখবো আস্তে আস্তে। সূত্রটা দেখো আগে, কিভাবে বের করব, এ ভেক্টরের মান জানতে হবে,
এবং বি ভেক্টরের মান জানতে হবে, তাদেরকে গুণ করে দিব এবং মধ্যবর্তী কোণ জানতে হবে, সেই কোণের cos θ নিব, কোসাইন নিব, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে একটা খুব মজার বিষয় আছে, দেখো এইটা হলো এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর, এ এ সরি এটা বি ভেক্টর না, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। তাহলে এবার এখানে আমরা এ ডট বি সমান এ বি কস থিটা লিখতে পারবো কিনা? না, পারবো না। এইটার এটার মধ্যে পার্থক্য আছে কিছু? দেখো এই ছবি আর এই ছবির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কি পার্থক্য? দিকের পার্থক্য। সব সময় আমাদের ভেক্টরের হিসাবে একটা বিন্দু থেকে, যেই বিন্দুতে ক্রিয়াশীল হবে ভেক্টর, সেই বিন্দু থেকে ভেক্টর গুলাকে বাইরের দিকে বের হয়ে যেতে হবে। বাইরের দিকে বের হয়ে যাচ্ছে এরকম দিক হতে হবে, অ্যারো চিহ্ন এরকম হতে হবে। এখানে দেখো একটা বের হয়ে যাচ্ছে, একটা ঢুকতেছে, তাইলে হবে না। যে দুইটাকে অবশ্যই একই দিকে থাকতে হবে, ঢুকলে দুটাই ঢুকতে হবে, বের হলে দুটাই বের হতে হবে। ওকে, তাহলে এইটাকে যদি আমি বর্ধিত করি নিচের দিকে, এই নিচের দিকে নামাই নিয়ে আসলাম, তাহলে কোনো অসুবিধা আছে? এদিকেই তো বোঝাচ্ছে। তাহলে এইটা হবে বি ভেক্টর, আর মধ্যবর্তী কোণ তখন হবে এইটা, এই যে এটা হলো এ আর এটা হলো বি, এ আর বি এর মধ্যে কোণ হবে এটা। তাহলে এই কোণটা কত হবে বলো দেখি? 180 মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। কারণ কি, এই যে পুরা একটা রেখা, এই পুরা কোণটা হলো 180, সেখান থেকে থিটা বাদ দিতে হবে। তাহলে আমাদের ডট গুণটা আমি উপরের অংশে অ্যাপ্লাই করতে পারবো না, বাট নিচের অংশে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এইখানে আমি লিখতে পারবো যে এ বি কস পাই মাইনাস থিটা। কস পাই মাইনাস থিটা সমান কি হয়? হ্যাঁ, মাইনাস এ বি কস থিটা, মাইনাস কস থিটা হয়। পাই মানে 2 নম্বর ঘর, মনে আছে এগুলা ত্রিকোণমিতি? পাই মানে 180, 90 এর সাথে 2 গুণ, 90 এর সাথে 2 গুণ হলে কয় নাম্বার ঘরে যায়? 2 নাম্বার ঘরে। তাহলে 2 নাম্বার ঘরে যদি আসে, 2 নাম্বার ঘরে কার ঘর? সাইনের ঘর, আছে কস, এজন্য মাইনাস। তাহলে দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দিক খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো লব্ধির ক্ষেত্রেও কিন্তু, সব জায়গায় ভেক্টরের সব ক্ষেত্রে, এদিকে একটা ভেক্টর 10 নিউটন, এদিকে একটা ভেক্টর 15 নিউটন, এদের মধ্যবর্তী কোণ 60। তাহলে এখানে যদি আমি লব্ধির মান বের করতে চাই, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস 60 দিয়ে অঙ্ক করে আসবা, ডিরেক্ট 0 দিবে, দেখার সাথে সাথে 0 দিবে, ডিরেক্ট 0। কারণ এই যে দিক খেয়াল করো, একটা ভেক্টর বের হয়ে যাচ্ছে, একটা ভিতরে ঢুকতেছে, এরকম হলে হবে না, দুইটাকে বের হতে হবে বাইরের দিকে। যেমন না, শুরু হয়নি, আমি ডাক দেবো, বাইরে বসো। হ্যাঁ, আচ্ছা, আমরা এই পর্যন্ত যতগুলা প্রবলেম আলোচনা করছি একটু খেয়াল করে দেখো, সবগুলা ছিল এরকম, সবগুলা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, সবগুলাকেই বাইরের দিকে বের হতে হবে। যেমন অনেকগুলা বল নিয়ে যখন আমি আলাপ করলাম, তখন কি হবে, এরকম অনেকগুলা বল থাকলে এগুলাও দেখো এরকম বাইরের দিকে বের হতো, খেয়াল করে দেখো, সব আলোচনা গুলা কিন্তু বের হচ্ছিল বাইরের দিকে, একটা ঢুকতেছে না। তো যদি এরকম হয় যে একটা ভেক্টর ভেতরের দিকে ঢুকতেছে, একটা বের হচ্ছে, দুইটাকে আমাদের এই বিন্দুতে এমন একটা পজিশন বানিয়ে নিতে হবে যেন দুইটাই বের হয়। তাহলে দুইটাই বের হওয়ার জন্য যদি এটাকে আমি এক্সটেন্ড করে দেই এদিকে, তাহলে এক্সটেন্ড করে দিলে কি হবে, এবার তুমি এটাকে বাদ দাও, তাহলে এবার কিন্তু এদিকে এটা 15 নিউটন। এবার খেয়াল করো যে এবার কিন্তু এই বিন্দুকে ধরলে দুইটা ভেক্টরই বের হয়ে যাচ্ছে। তাহলে এবার এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি, 180 থেকে বিয়োগ। তাহলে এবার তুমি যদি এখানে 120 বসাও, তাহলে অঙ্ক হয়ে যাবে, একই সূত্র, অঙ্ক হয়ে যাবে। না, মাইনাস 60 ডিগ্রি হবে না তো, মাইনাস 60 ডিগ্রি হবে তো, কেমনে হলো? কারণ কসের ভিতরে মাইনাস দিলে তো ওই মাইনাসটা বাড়াবে না, লাভ হবে না তো, চেঞ্জ হবে না তো। ও আচ্ছা আচ্ছা, সামনে যদি মাইনাস দাও, হ্যাঁ তাও হবে, সামনে মাইনাস দিলে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, 180 থেকে 60 বিয়োগ হয়ে 120 হয়েছে, কারণ এই পুরো রেখাটা 180 রেখা, এই পুরো একটা সরল রেখা, একটা সরল রেখা হয় 180। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কি পারো নেই? খুবই ছোট বিষয়, বাট খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য অঙ্ক করার সময়, ফিজিক্স পড়ার সময় চোখ কান খোলা রাখতে হবে, একদম চোখ বন্ধ করে করলে হবে না।
ওকে, তাহলে এবার আসো আমরা ডট গুণ থেকে কি কি টাইপের অঙ্ক আসতে পারে সেই সকল অঙ্কগুলোর জন্য আমরা কিছু টাইপ হিসেবে শিখব। আসো, টাইপ 1, এ একটা ভেক্টর 2i প্লাস 4j প্লাস কে, বি একটা ভেক্টর i প্লাস 2j মাইনাস 3k। এই হলো দুইটা ভেক্টর, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই, ভেক্টর তো এরকম হতেই পারে, অবস্থান ভেক্টর, i j k মানে দিক বোঝাচ্ছে। এবার এই দুইটা ভেক্টরের ডট গুণ করতে বলছে, এবার তুমি কি করবা? এবার তো মাথা নষ্ট হয়ে যাবে, কি করবা এবার বলো? এবার তো এদের মধ্যে কোণ দেওয়া নাই, তুমি এখন বলবা যে আপনি একটু আগেই বললেন দুইটা ভেক্টরের মান, তো মান তুমি বের করতেই পারবা। কেমনে মান বের করবা? রুট করে দিয়ে i এর সহগের উপরে স্কয়ার, j এর সহগের উপরে স্কয়ার, k এর সহগের উপরে স্কয়ার। না, খালি তোমাদের রিয়াকশন দেখে এরকম লাগতেছে কেন? এই যে মান কেমনে বের করে, 2 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার, এইভাবে মান বের করবা। মান তো বের করতেই পারবা, এর মান বি এর মান, কিন্তু তুমি কোণ পাবা কোথায়? কস্তিটা কেমনে নিবা? তো এই জন্য এই টাইপের প্রবলেম সলভ করতে গেলে আমরা একটু অন্যভাবে যাব। দেখো, আমরা বাংলা নিয়ম দিয়ে যাব। বাংলা বাংলা নিয়ম, বাংলা নিয়ম মানে হলো বীজগাণিতিক গুণ। বাংলা নিয়ম মানে বীজগাণিতিক গুণ, ঢালাও গুণ, দেখা দেখি নাই। তাহলে বীজগাণিতিক গুণে কি হয়? 2i এর সাথে i একবার, 2i এর সাথে 2j একবার, 2i এর সাথে মাইনাস 3k একবার, এইটুকু গুনতে পারোই নাকি? তাহলে 2i এর সাথে i যদি গুণ করি তাহলে কি হবে? দেখো, 2 এর সাথে i এর আগে কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 1 কে 2। এবার i আর i কে তো আর বীজগাণিতিক গুণ করা যাচ্ছে না, কারণ i তো বীজগণিতের মধ্যে পড়ে না। তাহলে i আর i কে আমি ভেক্টরের মধ্যেই রাখলাম, পরে এদেরকে দেখবো নি কি করা যায়। বুঝতে পারছো? এরপরে দেখো i ডট i, না i স্কয়ার হবে না। আচ্ছা, তারপরে এবার 2i এর সাথে 2j, তাহলে কি হবে? 2 2 তো বীজগণিতের সংখ্যা, তাহলে 2 2 মিলে কি হবে? 4। তাহলে i আর j কে তো বীজগণিতের ভাবে গুণ করা যায় না, কারণ এরা তো বীজগণিত না, এই জন্য আমি এটাকে ডট হিসেবে রাখলাম। মাইনাস 2 এর সাথে 3, 3 দুগুণে 6, তাহলে i ডট কে। বুঝতে পারছো? প্লাস এবার বাংলা গুণের জন্য আসবে 4j, 4j দিয়ে আবার সবাইকে গুণ, 4j দিয়ে কি? আরে বড় হলে হোক, বড় জিনিসই তো ভালো। মাইনাস 3 4 12, জে ডট কে। দেখো, এই বুঝতে পারছো এই পর্যন্ত? এবার কে দিয়ে গুণ, কে 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 দিয়ে গুণ করলে কে ডট আই, কে ডট জে মাইনাস 3 কে ডট কে। এই পর্যন্ত বুঝতে পারছো না পারো? বুঝতে পারছো? সংখ্যাগুলোকে আমরা নর্মাল গুণ করছি, আর ভেক্টর রাশি যেগুলো ছিল ওগুলোকে ভেক্টরের মতো রাখছি, কারণ এদেরকে তো আর গুণ করা যাচ্ছে না নর্মালি। এবার এই ভেক্টর গুলো একটা ব্যবস্থা করা যাক, কি করা যায় দেখো। ভেক্টর গুলার কি ব্যবস্থা হয় দেখো, আই ডট আই, এইটাকে কি করা যায় খেয়াল করো। এইখানে আমরা অ্যাপ্লাই করবো এই যেটা এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এ ডট বি, এ কি আই ভেক্টর, বি কি আই ভেক্টর। এই এ মানে কি মান, কার মান? এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান আই এ, তাহলে আই ভেক্টরের মান কত হবে? 1, কারণ কি এটা একক ভেক্টর, আমরা আগেই বলছিলাম যে একক ভেক্টরের মান 1 হয় সব সময়। তাহলে 1, এই আই এর মান কত? 1। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, কারণ দুইটা এক্স অক্ষ, দুইটা এক্স অক্ষ মানে দুইটা একই রেখা, তাহলে একই রেখার মধ্যে তার কোনো কোণ থাকে না। তাহলে cos 0, তার মানে কত হবে? 1। ঠিক সিমিলারলি চিন্তা করো, জে ডট জে সমান কত হবে তাহলে? এই 0 কেন? আই ডট আই মানে 1 হলে জে ডট জে মানে 1 হবে, কে ডট কে মানে 1 হবে, একই জিনিসই তো, কারণ ওইটা ওয়াই ওয়াই এর মধ্যে, ওয়াই অক্ষ ওয়াই অক্ষ। এরপরে কে ডট কে, এদের মধ্যে কি হবে? 1 হবে। ওকে, এবার আসো আই ডট জে, এর মধ্যে কি হবে? 1 1 1 1 কেন হলো? দুইটার মান এ আর বি এর মান, আর এদের মধ্যবর্তী কোণ কত? 90, cos 90 এর মান কত? 0। তাহলে এবার চিন্তা করো, যেই দুইটা বিপরীত রাশির মধ্যে ডট করব আমরা, আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, কে এর সাথে জে, এগুলো সব 0 হবে। কারণ কি এদের সবার মধ্যে কোণ 90 ডিগ্রি, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের কোণ 90,
ওয়াই এর সাথে জেড এর কোণ 90, জেড এর সাথে আবার এক্স এর কোণ 90, সবার সাথে সবার কোণ হলো 90 ডিগ্রি। তাহলে সবগুলা হয়ে যাবে জিরো। এই যেটা জিরো, 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 সব জিরো। তাহলে কি থাকে? থাকে কি? 2, 2 এর সাথে আই ডট আই মানে 1 লেখার দরকার আছে? নাই। এরপরে জে ডট জে মানে 1 লেখার দরকার নেই। 8, কে ডট কে -3। এই তাহলে 8 2 10, তাহলে 7। এই এটা অ্যান্সার। দেখো এইভাবেই আসছে, তুমি এটা লিখবা না এই যে এই অনেক বড় লাইন হচ্ছে লেখা লাগবে না, এটা এমনি বোঝানোর জন্য আমি করে দিলাম। তুমি লিখবা ডিরেক্ট এটা, এই লাইনের পরে এটা, তাহলে মনে রাখবা কেমনে? দেখো একবারে, হ্যাঁ একবারে, এটা সব জায়গায় বইপত্র তুমি একবারই পাবা, এটা কোথাও পাবা না এই লাইন। তাহলে এ আই এর সাথে আই ডট করলে আই এর সাথে শুধু আই এর সংখ্যাটা ডট হবে। দেখো 2 1 2, জে এর সাথে জে 4 2 8 -3, শেষ। এই মাঝখানের লাইন তোমার লেখার দরকার নাই। আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ, এবং আই জে কে আসবে না, আই জে কে থাকবে না। আই হ্যাঁ সবগুলোর সাথে সব গুণ করলে হবে, কারণ আই জে কে দেখো কই চলে গেল। এই জন্যই কিন্তু ডট গুণ, ওই জন্য আমরা বলছি কি ডট গুণ স্কেলার গুণ, ডট গুণের মধ্যে কোনো দিক থাকে না। এই যে দেখো আই জে কে আছে নাই, এগুলা তোমার জানতে হবে। কারণ কি এগুলো এমসিকিউ তে জিজ্ঞাসা করবে, এমসিকিউ তে জিজ্ঞাসা করবে যে আই ডট জে হলে নিচের কোনটি সঠিক, জে ডট কে হলে। তাহলে মনে রাখবা সিমিলার ডট হলে, সিমিলার ডট হলে 1, আর সিমিলার বাদে অন্য কিছুর সাথে ডট হলে 0। আর অঙ্ক করার সময় জাস্ট এটুকু করলেই হবে, এই লাইনটা করার দরকার নাই। ঠিক আছে?